আমরা ভীষণ একা, বাঁচবো কি বাঁচবো না, স্বপ্ন যাবে তো দেখা। আমরা ভীষণ একা, বাঁচবো কি বাঁচবো না, মরুদ্যান কি পাবো না। পথ চলার গল্প, পথ চেনার গল্প অজানা, এখনো দু চোখ ছুঁয়ে যায়নি অজানা অচেনা আমার, এখনো। যে জার্নিটা শুরু হয়েছিল 30 বছর আগে, সেখান থেকে শুরু করা যাক। কার জার্নি? একটা প্রজন্মের জার্নি। কাদের হাত ধরে? ক্যাকটাসের হাত ধরে। ক্যাকটাস 30 বছর পার করে সিধু পটা আমার সঙ্গে রয়েছে। সুতরাং 30 বছরের জার্নির গল্প শুনবো, আর গল্পটা শুরু হবে 30 বছরের জার্নিটা যেখানে শুরু হয়েছিল তার ঠিক আগে থেকে। বন্ধু ছিলে প্রথমেই, সেখান থেকে জার্নি শুরু। যদি বলো একদম শুরু 1992, সেই সময় পটা আর আমি একে অপরকে চিনতামও না। তখন আমি এবং আমার কিছু বন্ধু আমরা সব কলেজ ফেস্টে যেতাম এবং সেখানে দেখতাম ইংরেজি রক ব্যান্ডের খুব রমরমা। বাংলা নেই? না, বাংলা নেই। তারা বিভিন্ন ওয়েস্টার্ন কাভার সং গায়, খুবই ভালো লাগে। আমিও পাগল হয়ে যাই, আমার মতো বহু কলেজ স্টুডেন্ট একদম মাতামাতি করে সেই অনুষ্ঠানে। কিন্তু বুঝতে পারলাম যে ভাষার একটা ব্যবধান রয়েছে, আমি পুরো লিরিকটা বুঝতে পারছি না, এবং খোঁজ নিয়ে বুঝতে পারলাম কেউই প্রায় বুঝতে পারছে না। তখন আমি ভাবলাম যে ভাষাটা না বুঝেই, লিরিকের মর্মার্থটা না জেনেই এত যদি ভালো লাগে, মনে হচ্ছে এটাই আমার গান, এটাই আমার বাজনা, তাহলে এটা যদি ঠিক বৌদ্ধ ভাষায় হয়, তার প্রত্যেকটা কথা লাইন বুঝতে পারি, তাহলে তো তার মানে পেনিট্রেশনটাই অন্যরকম হয়ে যাবে। সেইখান থেকে আমরা ঠিক করি চলো আমরা একটা বাংলা রক ব্যান্ড করবো, তার নাম ক্যাকটাস। সেইভাবেই একটি কলেজ কম্পিটিশন, ইনফ্যাক্ট আমারই কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের একটি কম্পিটিশন মানে ফেস্ট চলছে, তাতে ইস্টার্ন গ্রুপ সং এই ক্যাটাগরিতে আমরা 24শে আগস্ট 1992 প্রথমবার স্টেজে অ্যাপিয়ার করি ক্যাকটাস এই নামটা দিয়ে, এবং অন্য কয়েকটি গানের মধ্যে হলুদ পাখিও সেদিন ছিল। প্রথম গান বাঁধা, প্রথম যে গান ক্যাকটাস বেঁধেছিল, মানে গান তো কিছু মুহূর্তে জন্ম দেয়, আর কিছু মুহূর্ত থেকে গান তৈরি হয়। কোন কোন মুহূর্ত থেকে কিভাবে প্রথম গান বাঁধা হয়েছিল ক্যাকটাসে? আমি বলবো সেইভাবে বললে হলুদ পাখি গানটির বয়স ক্যাকটাসের চেয়েও একটু বেশি, কারণ হলুদ পাখি গানটি হয়ে যাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিই তাহলে এবার আমরা নিজেদের গান হয়েছে এবং সেই গানের দম আছে, তাহলে এবার ব্যান্ডটা করতেই হবে। তো এবার হলুদ পাখি কেন কিভাবে বানিয়েছি সেটা তো লম্বা গল্প, ছোট করে বলতে পারি যে হারিয়ে যাওয়া ছেলেবেলা এবং নষ্ট হতে থাকা ইনোসেন্স, সারল্য, সেইটা আমাকে হয়তো খুব বেদনা দিয়েছিল। তাই কোনো এক গ্রীষ্মের দুপুরে বাড়িতেই ছিলাম সেদিনকে, আমি এই গানটি লিখে ফেলি এবং সেই গানের সূত্র ধরেই কিন্তু পটার সাথে আলাপ। মানে কলেজ ফেস্টের প্রসঙ্গ যখন এলো, তো আমাদের কলেজে যখন পড়তাম, তো আমরা গান বাজনা যারা ভালোবাসতাম আমাদের একটা গ্রুপ ছিল। আন্তাক্ষরী, কেউ আন্তাক্ষরী করে, কেউ বাংলা সোলো, হিন্দি সোলো, ওয়েস্টার্ন সোলো, এই সব কম্পিটিশনসগুলো হয়। তো এই করতে 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 নিজেদের কলেজের যখন ফেস্টটা যখন হচ্ছে, অন্যান্য কলেজে যাই ফেস্ট, এবার নিজেদের কলেজের যখন ফেস্ট হচ্ছে, সেই সময় আমার সিধুদার সঙ্গে পরিচয় হয়। তার আগে আমি হলুদ পাখি শিখেছি আমার এক কলেজের দাদা বন্ধু, যাদের সঙ্গে মানে আমার থেকে একটু সিনিয়র, গান বাজনা করি বলে তার সে আমাকে খুব ভাই ভাই বলে একটা বেশ আদরের মানুষ হয়ে উঠেছি তার কাছে। সে আমাকে গানটা বলে, তোর গলাতে এই গানটা খুব ভালো লাগবে, এই গানটা তোকে আমি শেখাবো। আমি ঠিক আছে, তো গান একটা নতুন গান একজন শেখাবে, দেবাঙ্কুদ্দা আমাকে হলুদ পাখি প্রথম শেখায়। কিন্তু আমি তার আগে জানতাম না ক্যাকটাস কি, কে কোথায়। তো এই কলেজ ফেস্টে সিধুদাকে আমি গান গাইতে শুনেছিলাম, মানা হো তুম, খুব গাইতো এই গানটা। তো সেখান থেকে সিধুদার সঙ্গে পরিচয় হলো। হলুদ পাখি আমিও গাই, সিধুদার কাছে খবর গেল যে ওই কলেজে, সাউথ সিটি কলেজের একটা ছেলে তোর গান ফাটিয়ে গায়, মানে যেখানেই কলেজ ফেস্ট হচ্ছে সেখানে আমি গিয়ে হলুদ পাখি গাই। মানে আমার এতটাই প্রিয় একটা গান তখন সেটা, মানে ঘুরতে ফিরতে চলতে বসতে। তো সেই হলুদ পাখি, তখন কিন্তু আমি ব্যান্ড ট্যান্ড এইসবের এত কিছু জানি না। তারপরে জ্ঞানমঞ্চে একটা অনুষ্ঠান ক্যাকটাসের তারা নিজেরাই অর্গানাইজ করলো। এবারে একটা অনুষ্ঠান অর্গানাইজ করবার পিছন মানে হলো, কিন্তু তারপরেও অনেক কাজ থাকে, যেমন টিকিটস কি হবে, সেই সময় দাঁড়িয়ে এই গানটা শুনবে কি শুনবে না। তো আমার কলেজে আমি দেবাঙ্কুদ্দা যখন এসে আমাকে বললো যে দেখ এরকম একটা অনুষ্ঠান হবে, জ্ঞানমঞ্চে হবে,
আমাদের কলেজে কি পোস্টার এইসব কিছু পোস্টারিং করে কি কিছু করা যাবে? তাই আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করা যাবে। বলে একটা টিকিট কাউন্টার করা হলো আমাদের কলেজের, মানে ওইখানটা যারা যারা ইন্টারেস্টেড এসে 15 টাকা করে বোধহয় ছিল, 15 রুপিস, হ্যাঁ। তো সেই টিকিট ওখানে রাখার ব্যবস্থা করলাম। সেই থেকে ক্যাকটাসের সঙ্গে একটা কোথাও গিয়ে বন্ধুত্ব, অ্যালবাম রিলিজের আগেই গানগুলো সব জেনে গেছিলাম, বা ওই লাইভ শো যেখানে যেখানে হতো সেখানে সেখানে যেতাম। সেই একটা অন্যরকম একটা বন্ধুত্ব, একটা বন্ডিং তৈরি হয়ে গেল। ওটা আমার তারপরে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে মানে হঠাৎ শুনতেই মনে হলো আর কি, যে গানের সবচেয়ে সবচেয়ে মানে আপন জায়গাটা বোধহয় ফিরবে না সে কি ফিরবে না। তো সেই জায়গাটার কথা ভাবতে গিয়ে দেখো সব কিছুই সব সম্পর্কে তো ভাঙা গড়া আছে, তো সেই ভাঙা গড়ার মধ্যে দিয়ে ক্যাকটাসকেও যেতে হয়েছে। একটা সময় পটাও ক্যাকটাস থেকে চলে গিয়েছিল, ক্যাকটাস একদিকে কথা বলছো, তারপরে পটা এলো। 99 আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হলো, তার 6 মাস বাদে আমাদের সেই সময়ের ভোকালিস্ট রাজেশ চলে গেল এবং তার জায়গায় পটা ইনক্লুডেড হলো। এইভাবে 92 থেকে যাত্রা শুরু করে 99 তে এসে পটার সাথে সেই সময় সিধুদারও প্রচন্ড চাপ যাচ্ছে মেডিকেল কলেজের, মানে এক্সাম ফেক্সাম সব কিছু মাথার উপরে তখন। তো সেই সময়টা দাঁড়িয়ে একটা ইউ ক্রিয়েট একটা হিস্ট্রি, সেই সময় সিধুদার পরীক্ষা, তো তখন কি হবে, ব্যান্ডে কে গান করবে, সেই সময় আমাকে বললো যে তুই গাইবি, তো গানগুলো সব তোলা আছে। হ্যাঁ আমি গাইবো। তো আমি আর সৌমিত্র বলে একটি ছেলে, ওই ডন বস্কো স্কুল গ্রাউন্ডে একটা অনুষ্ঠান হয়েছিল উড়িষ্যাতে, যে ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডের জন্য টাকা পয়সা তোলার জন্য একটা বড় শো হয়েছিল, যেখানে উষাদি, ক্রসউইন্ডস, ক্যাকটাস। এবারে সমস্যাটা হয়ে গিয়েছিল, সিধুদা ব্রেকে সেই সময় দাঁড়িয়ে তার পরীক্ষা চলছে। এবার সিধুদা ছাড়া ক্যাকটাস একটা জায়গাতে গিয়ে কোথাও একটা, মানে কি বলবো, একটা কনফিডেন্সের জায়গার যদি অবস্থাটা যদি তুমি দেখো, উইদাউট সিধুদা একটা জায়গায় একটা স্টেজের উপরে ক্যাকটাসের শো হচ্ছে, সেখানে একটা কনফিডেন্স ল্যাক করবার একটা জায়গা থেকে থাকে। তখন আমি বললাম আমি কি পারবো? বললো দেখ এত বড় একটা জায়গা, তাই সিধুদাকে, তখন এত তো মোবাইল টোবাইল ছিল না, কোনো রকম যোগাযোগ করে তারপরে আমরা শোটা করতে গেলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট শো ক্যাকটাস। সিধুদা আমার পাশে নেই, কিন্তু বাট আমি যার গানটা করছি তার গায়কই আমি দিনের পর দিন স্টেজের এপাশ থেকে শুনেছি, দেখেছি, একটা শিক্ষা হয়েছে, একটা ব্যাপার অবশ্যই। তো সেইটার মতন আমি কি ডেলিভার করতে পারছি, তখন আমার মধ্যে সেই চাপটা কাজ করছে। এখন যেটা আমি অনেক সাবলীল, আমি সিধুদার সঙ্গে অবভিয়াসলি এত বছরের জার্নি একসঙ্গে। তো আমি আসলে ভাবছিলাম যে সময়, দিনটার কথা, মানে যে সময় পটা এমন একটা জায়গায় ক্যাকটাস থেকে একটু দূরে ফিরবে না, সে কি ফিরবে না, সেই সময়টা পটাকে কিভাবে ভাবিয়েছে, আমি এখন ওর শুনতে চাইবো ওই জায়গাটায়। মানে এই যে 99 থেকে আমাদের একসাথে পথ চলা শুরু হলো, তারপরেই কিন্তু আমরা পিকটা ফেস করলাম। ফার্স্ট অ্যালবাম হিট হলো, নীল নির্জনে এলো, নীল নির্জনে হিট হলো, তারপরের অ্যালবাম হচ্ছে রাজার রাজা, সেটাও প্রচন্ড হিট। এই পুরো ফেজটায় আমরা একসাথে কাজ করলাম এবং উন্মাদনা তখন একটা তুঙ্গে। কিন্তু তার পরবর্তীকালে 2005 নাগাদ গিয়ে কিছু আমাদের মত পার্থক্য হলো, সেই জন্য একসঙ্গে থাকলে এটা হতেই পারে। কিন্তু আমি শুধু ভাবছিলাম যে একটা ভালো লাগার জায়গা থেকে ফিরবে নাটা যখন কণ্ঠস্থ করেছিলেন পটা, তারপর একটা সেই জায়গা থেকে সরে আসা পটা, আজ এখানে দাঁড়িয়ে থাকা পটা, কিন্তু ওই গানটা আজ যদি দু লাইন শুনতে চাই, ফিরবে না সে কি ফিরবে না, তাহলে সেই গায়কিটা। তুমি বলছিলে না যে আর কি কিছু শব্দ, যে শব্দগুলো মানে অনেকেই বুঝতে পারছি না, কিন্তু আমরা ফিল করছি রক, ইংরেজি রক যখন আমরা শুনছি, সেখান থেকে কি সেই ভাবনার জায়গা থেকে কি একান্ত নিজেদের শব্দগুলো বেছে নিয়ে হ্যালোজেন গানটা তৈরি হয়েছিল? আমাদেরকে যে ধরনের কমেন্ট ফেস করতে হয়েছিল যে বাংলায় রক সম্ভব, রক তো খুব ঝাঁঝালো মিউজিক, খুব তার শার্প এজেস হয়, আর বাংলা ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, খুব রাউন্ড উচ্চারণ, তাহলে সেক্ষেত্রে কি করে বাংলায় রক হওয়া সম্ভব? কারণ মিউজিক্যাল ফর্ম আর ল্যাঙ্গুয়েজ ফর্মের মধ্যে নাকি একটা বিরোধ রয়েছে। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় যে তাহলে এমন কিছু শব্দ চয়ন করব যেগুলো খুব ইউজুয়াল বাংলা গানে ব্যবহৃত হয় না, মানে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কমন, এই যে খুব খুব মিষ্টি পেলব কিছু বাংলা শব্দ পরপর জুড়ে গানের লিরিক তৈরি হয়, সেরকম করবো না, একটু অন্যরকম ভাববো। হ্যালোজেন কি আমরা এখন শুনতে পারি? একটুখানি শোনাতে পারি? হ্যাঁ একটুখানি প্লিজ। হ্যালো জেনে ধুয়ে যাই সন্ধে 7টা, চুপি সারে নামে কলকাতার রাতটা,
অফিস পাড়ায় কাজ থামে, ঘর মুখ হয় কেরানি, কেউ বা জিরিয়ে না সিগারেট আর চিরুনি, ব্রিফ কেস হাতে অফিসার ট্যাক্সির সন্ধানে, কারুর বা চোখ ঘোরাঘুরি করে এখানে আর ওখানে, কেনা বেচা চলে ফুটপাথ রাস্তায়, কেউ বেশি দাম চায় আর কেউ দেবে সস্তায়। অরঠি পারে জুঁই ফুলে সেজে, কতদিন আসনি কবিতা, কতদিন চলতি তোমার ব্যাকুলতা, কতদিন ছামতি তোমার ব্যাকুলতা। মানে এমন কিছু কিছু শব্দ যেগুলো ভীষণভাবে মনে হয় যে একটা জেনারেশনকে বিধে যাচ্ছে, দিনরাত চলে শুধু একঘেয়ে মন্তাজ, ক্রমে ক্রমে স্নায়ু শিথিল। কি অদ্ভুতভাবে মানে এই জার্নিটা বোধহয় তোমাদের একটা মারাত্মক জার্নি, নীল নির্জনের জার্নি। নীল নির্জনে আমরা মজা শুট করেছিলাম মুকুটমণিপুরে, প্রায় 11 দিনের শুটিং স্লট ছিল এবং পুরো টিম মানে পুরো ক্যাক্টার্স টিম যেমন ছিল তেমন মুনমুন সেন ছিলেন, রাইমার ডেবিউ ছিল, জুন ছিল, আরও অনেকে ছিল এবং আমাদের ডিরেক্টর সুব্রত সেন, এডিটর রবীন্দ্ররঞ্জন মৈত্র তারাও ছিলেন। তো সবাই মিলে অসম্ভব একটা আড্ডার পরিবেশ হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল এবং সেটা করতে গিয়ে কিছু কেলেও হয়েছিল আর কি। মানে আমাদের ঘরটা ছিল যে সবাই সেখানে সন্ধ্যের পরে চলে আসবে এবং তারপরে ওই আড্ডা বসে গেল। এবার সকালবেলা 6টার সময় কল টাইম, রাত্রির 1:30 2টো অবধি আড্ডা হচ্ছে। এইটা 2 দিন হওয়ার পরে এবারে পুরো এলাকায় রটিয়ে দেওয়া হলো যে এখানে খুব সাপের উপদ্রব হয়েছে। তো রাতে রিসর্টের আলো যখন বন্ধ হয়ে যায় তারপরেতেও আড্ডা চলে, তো যে যার মতন মুভ করে যে একটু দূরে দূরে সবার কটেজ করা আছে, তো ওই সাপের ভয় দেখানো হলো। তাতে কোনো কিছু হলো না, বরং আমাদের ইউনিটে যারা যারা মানে বিশেষ বিশেষ যারা যারা ছিলেন তাদের সেই সব সাপের নামে তাদেরকে সব নাম দেওয়া হলো। সাপ আর কি কামড়াবে, যে সাপ আসলে সাপ না, সাপ মানুষ। কিন্তু এই ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা হচ্ছে যে ছবিটা হয়তো অনেকেই দেখেননি কিন্তু গানগুলোকে বোধহয় অস্বীকার করতে পারে। ছবিটা বক্স অফিসে অত বড় হিট ছিল না, কিন্তু ছবিটা দেখেছি। পরবর্তীকালে টেলিভিশনে চ্যানেলে এতবার দেখানো হয়েছে যে নীল নির্জন আলটিমেটলি সবাই দেখে ফেলেছে। গানের ব্যক্তিটা এমন জায়গায় ছড়িয়ে গিয়েছিল, মন বা নোয়ার নৌকো, মানে এই ধরনের গান বাংলায় তখন প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে যদি ফ্রেম করে ভাবি আমি, সে এক অদ্ভুত ব্যাপার। আমি জানি না মানে এই শব্দগুলো কিভাবে চয়ন হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল। নিপাট একটা ভালোবাসার গান, যেখানে ভালোবাসার কথা আমরা বলি চিৎকার করে ভালোবাসার কথা হচ্ছে। মানে বাঙালি কি ভালোবাসা প্রেম টেম একটু ফিসফিস করে বলতে পছন্দ করে আর কি। সেখানে আমি শুধু চেয়েছি তোমায় বলে উদাত্ত কণ্ঠে চিৎকার করা, আমার মনে হয় এইটাই বোধহয় লোকজনের খুব প্রিয় লেগেছিল। প্রথমবার বাংলায় ভালোবাসার কথা, চাওয়ার কথা, প্রেমের দাবির কথা এইভাবে বলা হচ্ছে। মন বড় অবুঝ এই মন, কিছুতে মানে না হায়। মন বড় অবুঝ এই মন, কিছুতে মানে না হায়। অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি যে চেয়েছি তোমায়,
আমি শুধু চেয়েছি তোমায়। একটা অদ্ভুত একটা মানে দোটনার মধ্যে পড়ে যায় মানুষ যখন এই ধরনের গানগুলো শুনে, এবং তার ঠিক পরে পরে কি গান, ওই একই ছবির গান, একটা গানে রেশ কাটতে না কাটতেই নোয়ার নৌকো। নোয়ার নৌকোর বিশেষত আমি বলবো যে হারমোনির ব্যবহার ডেফিনেটলি সলিল চৌধুরী তার অনেক আগে ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু সেগুলো প্রধানত কিন্তু নন ফিল্ম গানের জন্য ব্যবহৃত হতো। ফিল্ম সঙ্গে হারমোনির এরকম স্ট্রং ব্যবহার খুব একটা কিন্তু উদাহরণ ছিল না এর আগে। যেমন হ্যালোজেন বাংলা ব্লুজ হিসাবে আমি মানে কনফিডেন্টলি বলতে পারি হ্যালোজেন ইজ প্রথম বাংলা ব্লুজ, ডেডিকেটেড বাংলা ব্লুজ। সেইভাবে নোয়ার নৌকোতেও হারমোনি যেভাবে হয়েছিল, একটুখানি করে দেখাই। আষাঢ়ে মেঘ কি গল্পতে থাকি না আজ আর অল্পতে, দু চোখে অসীম শূন্যতা ঘিরে ধরেছে হীনমূন্যতা। নোয়ার নৌকায় আমি, নোয়ার নৌকায় আমি। সেই জার্নি হতে 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 30টা বছর পার, মাইলস টু গো আনডাউটেডলি। কারণ একটা প্রজন্ম শুধু নয়, প্রজন্ম পরের প্রজন্মকে ব্যাটন দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমরাও যখন আমাদের জুনিয়রদের বলি, আমরা বলি যে এটা একবার শুনে দেখতো কেমন লাগছে, দাদা এটা কোথা থেকে শুনলে, এটা কবেকার। যতটুকু আমরা যেভাবে জানি, আমাদের প্রত্যেকের সঙ্গে তো গানের গল্পগুলো জড়িয়ে থাকে, তো আমরা আমাদের মতো গল্পগুলো বলি। ঠিক 30টা বছর পার হয়ে আসার পর যখন 30 বছর পিছনে ফিরে দেখতে হয়, কি মনে হয়, ভালো থাকতে বলতে ইচ্ছে করে তখন তাদের? হ্যাঁ, শেষমেশ কথা তো ভালো থাকা। গান বাজনা যখন করি সেটা তো একটা মানসিক উত্তরণের জন্যই করি। সেটা নিজের উত্তরণ এবং শ্রোতা দর্শকের মানসিক উত্তরণ, এবং সেই উত্তরণের পরে বোধহয় ভালো থেকো এই শব্দটাই শেষ শব্দ হয়ে দাঁড়ায়। কারণ এই 30 বছরের যাতায়াতের মধ্যে অনেক ওঠা পড়া, ভালো লাগা, মন খারাপ, সাফল্য, ব্যর্থতা, বন্ধুত্ব বিচ্ছেদ সবই ছিল। সবই যেমন থাকা 30 বছরের একটা জীবনে যা যা কোটা থাকে আর কি, সেই কোটার সব দিকটাই আমরা পেয়েছি। তবে এইটুকুই বলতে পারি, সঙ্গে গান বাজনা ছিল বলে গায়ে অতটা লাগেনি, বিশেষ করে নেগেটিভ অনুভূতিগুলো গায়ে অতটা লাগেনি। তাই আমরাও ভালো আছি, আর আমরা ভালো থাকার কথা বলতেই ভালোবাসি। আর সেই জন্যই কি ভালো থেকে গানটা রিক্রিয়েট করার প্রয়োজন হয়ে পড়লো? কারণ এখন মনে হয়েছে সেই সুর, সেই কথাগুলো যেগুলো শেষ সময় বাধা হয়েছিল, সেগুলোর অন্য কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে। এই ছোটখাটো বন্ধুত্ব বিচ্ছেদের কথা বললাম, এটা একটা অদ্ভুত ঘটনা যে সেই সময় পটা ক্যাকটাসে রয়েছে এবং আমরা তুচ্ছ অ্যালবামটার প্রস্তুতি নিচ্ছি। সো আমরা গান রেকর্ড করতে আরম্ভ করেছি এবং ভালো থেকে পটা রেকর্ডও করে ফেলেছে। খুব ভালোবেসে খুব প্রেম দিয়ে গানটা গেয়েছি, খুবই ভালো হয়েছে। কিন্তু তারপরে হঠাৎ করে আবার বিচ্ছেদ হয়ে গেল। তো তখন সায়ক এলো, আমাদের নতুন ভোকালিস্ট, এবং ওই অ্যালবামের বাকি গানগুলো রেকর্ড করার দরকার ছিল তখন, এবং ঠিক হলো যে আমাদের নতুন যখন ভোকালিস্ট এসছে তাকে দিয়েই ভালো থেকে রেকর্ড করা হোক, এবং সায়ক ভালো থেকে রেকর্ড করলো, সেটাই রিলিজ হলো। এই যে পটা একটা গান রেকর্ড করেছে ভালোবেসে, প্রেম দিয়ে, প্রাণ দিয়ে, পটা যেমন আত্মা দিয়ে গায় আর কি, মানে পটার আত্মা ভালো থেকের মধ্যে লেগে রয়েছে, কিন্তু সেটাকে আমরা উপরে ফেলে আরেকজনের ভয়েস বসিয়ে দিলাম। সেও ভালো গেছে, সেটা নিয়ে কোনো মানে ক্রিটিসিজম নয়, কিন্তু এই একটা অপূর্ণতা থেকে গেল। 2022-এ এসে, সেই 2007-8-এর ঘটনা, 2022-এ এসে আমরা সেই অপূর্ণতাটাকে পূর্ণ করলাম। পটা আবার মানে এই রেকর্ড করলাম, পটা গাইলো এবং আমরা ভিডিও করলাম। ভিডিওটা তো এখন অবধি লোকজনের খুবই প্রিয়। 30 বছরের গল্প 30 মিনিটে শেষ হওয়ার না, কিন্তু শেষ তো করতে হয় একটা না একটা সময়। তো আমরা কি সবাইকে ভালো থেকো বলেই শেষ করতে পারি? না যাওয়া যত পথ ভালো থেকো, গভীর এই ক্ষত ভালো থেকো, ভেঙে যাওয়া শপথ ভালো থেকো, ব্যর্থ অভিমান ভালো থেকো, ঠিক ভুল ব্যবধান ভালো থেকো, নিয়মিত অভিধান ভালো থেকো,
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।